মন্দিরে দুরকম লাইনের সিস্টেম আছে, একটা জেনারেল, একটা হচ্ছে স্পেশাল দর্শন। আমি কিন্তু এখানে কোনো ড্রেস কোডের নিয়মাবলী দেখলাম না। বা দেবী মীনাক্ষীর সঙ্গে তার হাজবেন্ড সুন্দরেশ্বর শিবও কিন্তু একসাথে এখানে পূজিত হন। অনেক রকম দোকানপাট আছে, তাদের পারমিশন আছে, কিন্তু গাড়ি ঘোড়ার কোনো পারমিশন নেই। 3 বার 3 জায়গায় লাইন দিতে হবে একটা সিঙ্গেল পার্সন হলে। তাকে যারা গ্রুপে এসছে তাদের খুব সুবিধা, এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আবার মেইন লাইনেও এক একজনের পিছনে 50 জন করে দাঁড়িয়ে রয়েছে। তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী রয়েছে মাদুরাইতে, যাকে দক্ষিণ ভারতের কাশিও আপনারা বলতে পারেন। আর যে জন্য আমি এখানে এসেছি সেটা হচ্ছে মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল, যেটা দক্ষিণ ভারতের একটা আইকনিক টেম্পল। এই মীনাক্ষী টেম্পল সকালে ধরুন ওই ভোর 5টা নাগাদ খোলে, 5টা থেকে আবার দুপুরে 1টায় বন্ধ হয়ে যায়, আর বিকালে এখন 4টায় রিওপেন হবে, আর রাত 9টা অবধি এটা খোলা থাকবে। ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই মীনাক্ষী টেম্পল। আর মনে করা হয় নবম দশম শতাব্দীতে এই তামিলনাড়ুতে রাজত্ব করত পাণ্ড্য রাজারা, আর পাণ্ড্য রাজাদের রাজধানী ছিল এই মাদুরাই। আর সেই রাজবংশের রাজারাই কিন্তু তৈরি করেছে এই দেবী মীনাক্ষীর মন্দির। এইখানে এরকম ফ্রি চপ্পল স্ট্যান্ড রয়েছে, আর তার পাশে এখানে হচ্ছে ফোন জমা দেওয়ার কাউন্টার, এদিকে রয়েছে মোবাইল কাউন্টার, আর তার মধ্যে এদিকে দেখুন রয়েছে হচ্ছে লাগেজ কাউন্টার। এখানে আবার লাগেজ রাখতে হবে, এখানে ফোন, এখানে হচ্ছে চপ্পল, মানে সবকিছু আলাদা আলাদা কাউন্টার। আর এদিকে হচ্ছে এই লাইনটা হচ্ছে দর্শনের লাইন, আর এগুলো সব জমা দেওয়ার কাউন্টারের লাইন। মন্দির যেহেতু রিওপেন হবে 4টে, সেজন্য কোনো কাউন্টারে কোনো স্টাফ নেই। মানে যে আমার মতো একা হবে, মানে তাকে 3 বার 3 জায়গায় লাইন দাঁড়াতে হবে, আবার মেইন লাইনে গিয়ে তারপর দাঁড়াতে হবে। তামিল শাস্ত্র তিরুভিলাইয়াটার পুরানাম অনুসারে এই পাণ্ড্য বংশের মলয়ধ্বজা রাজা এবং তার রাজরানী পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করেন, কিন্তু যজ্ঞ থেকে বেরিয়ে আসেন 3 বছর বয়সী এক কন্যা সন্তান, যার 3টে ব্রেস্ট রয়েছে, মানে 3 স্তন বিশিষ্ট। সেই সময় রাজা এবং রানী দৈববাণী শুনতে পান যে এই কন্যা সন্তানকে কিন্তু পুত্র সন্তানের মতো করেই বড় করতে হবে, কোনো রকম অবহেলা করা চলবে না, আর তাকেই কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী করতে হবে এবং তার রাজত্বের সব কিছু সেই পাবে। তো দৈববাণী অনুযায়ী সেই রাজা এবং রানী কিন্তু সেইভাবেই সেই কন্যা সন্তানকে বড় করতে থাকে এবং তাদের সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে কিন্তু তাকেই ঘোষণা করে। বিবাহের বয়স হলে সেই কন্যা সন্তান তখন শিবের সঙ্গে মিলিত হয়, এবং শিবের সঙ্গে মিলিত হওয়ার পর কিন্তু সেই কন্যা তখন মীনাক্ষী রূপ ধারণ করেন, এবং বিবাহের সময় বা বিবাহের পর বলতে পারেন সে স্বাভাবিক নারী মূর্তি ফিরে পায়। মানে 3 স্তন বিশিষ্ট থেকে সে নর্মাল নারীদের যেটা হয় 2 স্তন বা 2 ব্রেস্টেড ওম্যান, তো সেই রূপ সে ফিরে পায়। আর এই মন্দিরে দেবী মীনাক্ষীর সঙ্গে তার হাজবেন্ড সুন্দরেশ্বর শিবও কিন্তু একসাথে এখানে পূজিত হন। এর আগে যেটা দেখালাম যেখানে ওই লাইনের ভিড় রয়েছে সেটা ওয়েস্ট টাওয়ার, আর এই সাইডটা হচ্ছে নর্থ সাইডের গেট। এইরকম গেট কিন্তু চারদিকেই রয়েছে সিমিলার, এই দুটো আপনাদের দেখিয়ে দিলাম। আর এর অপোজিট দুটো বুঝতেই পাচ্ছেন, একটা ইস্ট সাইডের গেট হবে আর একটা হচ্ছে সাউথ টাওয়ার। এখানে রিসিভিং কাউন্টারটা মানে চালু হয়ে গেছে, ওই জন্য লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছে। বাট এখানে আমার যেহেতু দুটো ব্যাগ রয়েছে, একটা পিঠের একটা স্লিং ব্যাগ, এবার বলছে পয়সা এক ব্যাগে রাখো, ইলেকট্রনিক্স গ্যাজেটস এক ব্যাগে রাখো, মানে চার্জার আর হার্ড ডিস্ক, মানে পাওয়ার ব্যাংক আর ফোন ওদিকে তো জমা করতে হবে, সেটা তো জানা কথা। তো মানে এখানেও সেই 3 রকমভাবে আপনাকে লাইন দিতে হবে। মানে আমার একদম সত্যি কথা বলতে বিচ্ছিরি লাগে। 1190 থেকে 1226 পর্যন্ত এই মন্দিরের প্রথমে দক্ষিণ গেট নির্মাণ হয়, আর সেই নির্মাণের কাজ করেছিলেন পাণ্ড্য রাজবংশের রাজা সদায়া বর্মন কুলশেখরন। তার পরবর্তীকালে সেই রাজবংশেরই অন্যান্য রাজারা পরবর্তী গেট, মানে বাকি 3টে গেট এবং মন্দিরের বাকি অংশগুলোকে তৈরি করেন। আর এই যে রাস্তাটা দিয়ে আমি এখন চলছি, এই রকম রাস্তার চারিদিকে রয়েছে মন্দিরকে সারাউন্ড করে। এই রাস্তায় শুধু পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই। শোনা যায় 1311-তে যখন দক্ষিণ ভারতে আলাউদ্দিন খিলজির সেনারা লুটপাট চালাচ্ছে, সেই সময় আলাউদ্দিন খিলজির মুসলিম জেনারেল মালিক কাফুর এই মন্দিরেও লুটপাট চালায়। এই মীনাক্ষী টেম্পল থেকে বহু গয়না গাটি এবং আরও প্রচুর ধন সম্পত্তির ভাণ্ডার এখান থেকেও কিন্তু তারা চুরি করে। আর 1600 থেকে 1700 খ্রিস্টাব্দ এই রকম টাইম ফ্রেমের মধ্যে তামিলনাড়ুর এই জায়গায় রাজত্ব শুরু করে নায়ক বা নায়ক্কার রাজবংশ। তো সেই সময় তারা এই মন্দিরের রিবিল্ড বা আরও কিছু কনস্ট্রাকশনের কাজে তারা হাত লাগায়। প্রথমে বিশ্বনাথ এবং তারপর তিরুমালাই, এই 2 জন রাজার নাম আমরা পাই ওই রাজবংশে, যারা এই মন্দির রিকনস্ট্রাকশনের পিছনে তাদের গুরুত্বপূর্ণ বেশ অনেকখানি সময় তাদের রাজত্ব থেকে বের করে দিয়েছিল। বসন্ত মণ্ডপ, করিডর অফ প্যারটস আর গোল্ডেন লোটাস পন্ড করিডর, এই ধরনের বেশ কিছু কনস্ট্রাকশন করেছিল হচ্ছে এই নায়ক্কার রাজবংশের এই সমস্ত রাজারা, এবং অনেক ক্ষেত্রে তাদের রানীরাও কিন্তু এই মন্দির রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশনের কাজে হাত লাগিয়েছিল। মানে তাদের অর্থ, ধন সম্পদ এবং তাদের মাথার বুদ্ধি এবং রাজত্ব চালানোর পাশাপাশি এই মন্দিরের পিছনেও কিন্তু তাদের মানে অবদান ছিল বলে মনে করা হয়। এখানে যে লজগুলো আছে সেগুলোর আমি খোঁজ লাগালাম। এগুলো প্রথমে না ভাড়া কীরকম কি, আমি যেন একটু গেছিলাম খোঁজ নিতে। তো আমাকে প্রথমে বললো এখানে সব ডাবল বেড,
রুম হচ্ছে 1000 টাকা করে। তারপর আমি বললাম না আমার 1000 টাকা বেশি, তখন বললো 700, তারপর আবার একটু কিছুক্ষণ পরে বললো 500। তো মোটামুটি মিনিমাম আপনি 500 টাকা থেকে 700 টাকার মধ্যে যদি মনে করেন একদম টেম্পলের ফ্রন্টে থাকবেন, দিনে 2-3 বার করে দর্শন করবেন, তাহলে এই সমস্ত লজগুলো ট্রাই করে দেখতে পারেন। তার ভিতরে ব্যবস্থাপনা খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না, মানে মোরাললেস জেনারেল ওয়ান নাইট স্টের জন্য ওকে। মীনাক্ষী মন্দিরে দর্শন করে বেরোলাম, মোটামুটি 1 ঘন্টা লাগলো। 3:50 আমি ঢুকেছি, এখন বাজে 4:50। আমি ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি করেছি, যেটা আপনাদেরকে প্রথমে দেখেছিলাম। এই হচ্ছে ওয়েস্ট গেটের সেই কাউন্টারগুলো। তো আমি ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি করেছি। আপনাদের সঙ্গে কথা বলার পর আমি এখানে কিছুক্ষণ ওয়েট করলাম যে ব্যাপারটা কি হয় দেখার জন্য। যখন লাইনটাকে ভিতরে এন্ট্রি করতে দিল ওই 3:40-45 নাগাদ, তখন দেখলাম ঝড়ের বেগে লাইনটা এগিয়ে গেল, আর ওখানে কাউন্টারের লোকেরাও এলো 15 মিনিট আগে ঠিক, এবং ইমিডিয়েটলি ওই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেল। তো আমি যখন দেখলাম ফাঁকা হয়ে গেছে, আফটার দ্যাট আমি গেলাম, গিয়ে আমি তাড়াতাড়ি করে আমার যা যা জিনিস ছিল সব আমি জমা করলাম। জমা করার ব্যাপারটা বলে দিই, জুতো চপ্পলে কোনো চার্জেস নেই, ফোনের জন্য 5 টাকা, আর আমার যেহেতু 2টো ব্যাগ ছিল, পার ব্যাগ 2 টাকা করে নিল, মানে 4 টাকা। কেউ যদি স্মার্ট ওয়াচও পরে থাকেন সেটাও কিন্তু জমা করতে হবে, সেটাও কিন্তু ভিতরে যাবে না। মন্দিরের ভিতরে কি ব্যবস্থাপনা সেটা বলে দিই। জেনারেল লাইন দিয়ে ঢোকার পর আমি জেনারেল লাইনে দর্শন করিনি, কারণ সেখানে মারাত্মক ভিড়। সাউথ গেটে স্পেশাল এন্ট্রি টিকিট দেওয়া হয়। আপনি যে কোনো গেট বা যে কোনো টাওয়ার দিয়ে ঢুকেই আপনি সাউথ গেটে পৌঁছাতে পারবেন। সাউথ গেটে স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট 50 টাকা এবং 100 টাকা। 50 টাকা হচ্ছে সিঙ্গেল মন্দির দর্শন, মানে যদি আপনি শুধু মীনাক্ষী টেম্পল দর্শন করেন তাহলে 50 টাকা, আর যদি আপনি মীনাক্ষী টেম্পল প্লাস সুন্দরেশ্বর টেম্পল দুটো দর্শন করেন তাহলে সেটার জন্য 100 টাকা। তো আমি 100 টাকার টোকেন কেটে ভিতরে গেলাম, দর্শন করলাম। তবে ভাববেন না যে একেবারে খুব ফাঁকা ফাঁকা দর্শন হবে। যেরকম জেনারেল সেরকম ভিআইপি, মানে ওই 20% কম আর বেশি। আর দর্শনের পর পুরো মন্দিরটা আপনি চাইলে ঘুরতে পারেন, ভিতরে অনেকটা বড় স্পেস আছে। পুরো মন্দিরটা হচ্ছে স্টোন টেম্পলের ওপর দ্রাবিড়িয়ান গঠনশৈলী, এবং টোটালি স্টোন টেম্পল বলতে পারেন। সমস্ত জায়গাতেই সব স্টোন ওয়ার্ক, এবং জায়গায় জায়গায় যাতে কষ্ট না হয় এই আমাদের মতো দর্শনার্থীদের, তাই জলের বন্দোবস্ত রয়েছে, ফ্যান কুলার সব কিছু রয়েছে। আর যাতে পায়ে গরম না লাগে সেজন্য ওই বস্তা টাইপের বিছানো রয়েছে। তো স্পেশাল দর্শনের টিকিট কেটে আমি মন্দির দর্শন করলাম। তারপর ভিতরে এক জায়গায় একটা সূর্য মণ্ডপ বলে রয়েছে, সূর্য এবং তার চারপাশে কয়েকটা সিম্বলিক স্কাল্পচার টাইপের রয়েছে, মানে মূর্তি বলতে পারেন সেগুলোকে। সেখানে শনি দেবতা আছে, রাহু কেতু চাঁদ, এরকম কয়েকটা মূর্তি রয়েছে। সেখানে আপনারা দীপদান করতে পারেন, ভিতরে প্রদীপ কিনে সেখানে দীপদানের বন্দোবস্ত রয়েছে। আর মীনাক্ষী টেম্পল দেখে বেরোনোর পর ওখানে 1000 পিলার বলে একটা জায়গা রয়েছে। 1000 পিলারটা গ্যালারিতে যদি দেখতে হয় সেখানে আপনাদের 5 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। অ্যাডাল্ট 5 টাকা, আর চিলড্রেন হলে 2 টাকা, আর ফরেনারদের মোস্ট অফ 20 টাকা বা 50 টাকা এরকম কিছু একটা লেখা ছিল। আর যখন আপনারা স্পেশাল দর্শনের জন্য লাইনে দাঁড়াবেন, সেইখানে ঢুকেই দেখতে পারবেন, সাউথ গেট দিয়ে ঢুকেই দেখতে পারবেন গোল্ডেন লোটাস পন্ড। সেই জায়গাটাই হচ্ছে আমার তো এই মেইন মীনাক্ষী টেম্পলের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে মনে হলো। এবং জায়গাটা এত সুন্দর, ভিতরে 2টো ফোয়ারা চলছে, এবং গোল্ডেন যে লোটাস সেটাকেও আপনারা কিন্তু সেখানে দেখতে পারবেন। অভিষেক, অলঙ্করণ, নৈবেদ্যম, মঙ্গল আরতি, এই 4টে স্টেপে প্রত্যেকবার এখানে পুজো হয়, এবং সারাদিনে এই মন্দিরে 6 বার পুজো হয়, আর প্রতিবারই এই 4টে স্টেপকে কিন্তু রিপিট করা হয়। আর ড্রেস কোডের ব্যাপারে বলি, এই মাদুরাই মীনাক্ষী টেম্পলে আমি যেটা বাইরে থেকে শুনে এসেছিলাম যে মেয়েদের ক্ষেত্রে ড্রেস কোডটা শাড়ি সালোয়ার, আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে ওই গোল করে পেঁচানো যে ওই ধুতি টাইপের যে জিনিসটা হয়, সাউথ ইন্ডিয়াতে খুব পপুলার সেই স্টাইলটা, তো সেই স্টাইলে আর কি পরে যেতে হবে। বাট আমি নিজে প্রত্যক্ষ করলাম, আমার ব্যাগে মানে অ্যারেঞ্জমেন্টও ছিল সেরকম, যে যদি কোথাও আটকে দেয় তো আমি সেই ব্যবস্থাপনা করব। তো এখানে আমি কিন্তু নর্মাল যেরকম কুর্তি আর মানে জিন্স প্যান্ট পরি সেরকম ড্রেস পরেই আমি এসেছি, এবং অনেক মেল ইন্ডিভিজুয়ালও কিন্তু জিন্স প্যান্ট বা এমনি যেরকম পরে ছেলেরা, আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে দর্শনার্থীরা সবাই যাচ্ছে, সবাই যে এখানে মানে ধুতি লুঙ্গি এইসব পড়ছে তা নয়, যে এরকম প্যান্ট পরেও যাচ্ছে। তো সবাই যে যার মতো ড্রেস পরে কিন্তু যাচ্ছে। মাদুরাইয়ে যতগুলো টেম্পল আমি ভিজিট করলাম, ইনক্লুডিং মীনাক্ষী টেম্পল, কোনো টেম্পলে কিন্তু সেরকম কোনো ড্রেস কোডের কড়াকড়ি আমি দেখলাম না। মাদুরাইতে এসে মীনাক্ষী টেম্পল কিভাবে দর্শন করবেন, মীনাক্ষী টেম্পলের ভিতরে কি আছে সেই দর্শন সংক্রান্ত এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এন্ড জিআরসির সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। এবারের মতো দক্ষিণ ভারতের সফর আমার মাদুরাইতেই সমাপ্ত হচ্ছে, আর মাদুরাই পর্বের এটাই হচ্ছে শেষ ভিডিও। এখানে আমার হোটেলের পাশে একটা দোকানে এসেছি, এখানে আইসক্রিম, ফালুদা এইসব পাওয়া যায়, আর এর সাথে মাদুরাইয়ের একটা স্পেশাল জিনিস হচ্ছে জিগার ঠান্ডা। জিগার ঠান্ডা জিনিসটা কি সেটা টেস্ট করবো বলে নিয়েছি একটা। এটা কি বললো, দুধ, মালাই, আইসক্রিম এইসব দিয়ে তৈরি হয়। এই জিনিসটা হচ্ছে জিগার ঠান্ডা, এর মধ্যে দুধ, মালাই, আইসক্রিম এইসব দেওয়া। এটা হচ্ছে মিনি, এটা 40 টাকা। মাদুরাইতে সেদিনের রাতটুকু হোটেলেই আমি কাটাই। পরদিন ভোরে ব্যাগ গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ি, আর মাদুরাই স্টেশনে এসে অপেক্ষা করছিলাম আমার বাড়ি ফেরার ট্রেনের জন্য।